শীতের কুয়াশা ভেজা সকালকে সঙ্গে নিয়ে আবারও ফিরে আসলাম নতুন এক ভ্রমণ যাত্রার অভিজ্ঞতাকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আজ এই তৃতীয় পর্বে থাকবে নদিয়া জেলার আরও একটি নতুন মন্দিরের ইতিহাস, তার গল্প এবং তার পরিবেশ সম্বন্ধে। সঙ্গে থাকুন, সাথে থাকুন আমার এই ছোট্ট পৃথিবীতে, আমার এই ছোট্ট চ্যানেলে। আজ যে মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো নদিয়া জেলার হবিবপুরের ইস্কন মন্দির। এটিও কিন্তু মায়াপুর মন্দিরের আদলেই গড়ে উঠেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হবিবপুর ইস্কন মন্দিরের মেন গেটের সামনে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটি, এটি কিন্তু NH-12 ফ্লাইওভার। এটা ধরে টুয়ার্ড সোজা চলে গেলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন কৃষ্ণনগরের। আর এর নিচ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, ফ্লাইওভারের নিচ দিয়ে যেটা আন্ডারপাস রয়েছে, এটা ধরে সোজাই যদি আপনারা চলে যান তাহলে আপনারা পৌঁছে যাবেন হবিবপুর রেলওয়ে স্টেশন। আর এই হবিবপুর রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে দূরত্ব অ্যাপ্রক্স 65 থেকে 70 কিলোমিটার হবে, যার কভারেজ ডিস্টেন্স যদি বাই ট্রেন আসেন তাহলে সময় লাগবে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট। এরপরে আপনারা হবিবপুর স্টেশনে নেমে সেখান থেকে একটি টোটো ধরে আপনারা কিন্তু এই হবিবপুর ইস্কন মন্দিরে আসতে পারেন। আর স্টেশন থেকে হবিবপুর ইস্কন মন্দিরের ভাড়া নেবে কিন্তু মাত্র 10 থেকে 15 টাকা। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হবিবপুর ইস্কন মন্দিরের মেন গেট। আর দেখতে পাচ্ছেন মেন গেটটি কতটি সুবিশাল। আর একটু এগোতেই দেখতে পারবেন মেন গেটের গায়ে রয়েছে একটি ইস্কনের নিজস্ব লোগো। আর এরপরেই সামনেই এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ইস্কন মন্দিরের পার্কিং লট। এর এই পার্কিং লটে কিন্তু আপনারা আপনাদের বাইক, 2 হুইলার এবং 4 হুইলার এমনকি মিনি বাস পর্যন্ত রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। আর ইনি হলেন এই ইস্কন মন্দিরের পার্কিং এর ভারপ্রাপ্ত আধিকারিক। তো এনার সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম যে এখানে সমস্ত রকম গাড়ি নিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত কিছুরই ভাড়ার একটা তালিকা এখানে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন সাইকেল রাখলে 5 টাকা, বাইক রাখলে 10 টাকা, টোটোও 10 টাকা, তারপরে অটো রয়েছে 20, কার 30, মিনি বাস 50, বাস 100। তার মানে মোটামুটি আপনি যাই নিয়ে আসুন, আপনি কিন্তু এখানে পর্যাপ্ত রাখার জায়গা পেয়ে যাবেন। আর ঠিক এর বাদিকেই রয়েছে কিন্তু মূল মন্দিরটি। দেখতে পাচ্ছেন মূল মন্দিরটি কতটা অসাধারণ এবং অপূর্ব। সাদা এবং সোনালী রঙের সমন্বয়ে মন্দিরটি যেন অসাধারণ লাগছে। তার সঙ্গে রয়েছে তার অভূতপূর্বময় নকশা। সব মিলিয়ে এই মন্দিরটি কিন্তু আপনার মন জয় করবে। এবার চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে প্রবেশ আমরাও এই মধ্যাহ্ন সময় চলছিল হয়ে গেলাম আরতি। আর এই মধ্যাহ্ন আরতি উপভোগ করতে করতে মনটা যেন সত্যি বলতে কোনো এক অন্য জগতে চলে গেল। বলে রাখি, এই আরতি কিন্তু দুবেলা হয়ে থাকে, একটা দুপুর 12টা থেকে আরেকটি সন্ধে 6টা থেকে। তো যারা যারা এই আরতি উপভোগ করতে চান তারা কিন্তু অতি সত্বর এই সময়ের মধ্যে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে যাবেন। মূল মন্দিরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়ে যাবে এই মন্দিরটির প্রধান বিগ্রহ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, এবং তার ডান দিকেই রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ ও রাধা, এবং একদম বাঁদিকে রয়েছে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য। এইভাবেই আমরা বিগ্রহের অসাধারণ রূপকে দেখতে দেখতে সেদিন আরতিটা অসাধারণ উপভোগ করলাম। এবং আরতি শেষ হওয়ার পর কিন্তু প্রসাদ বিতরণ করা হয় এই মূল মন্দিরের ভেতরে। আমরাও প্রসাদ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম।
পুরুষদের জন্য আলাদা লাইন থাকে এবং মহিলাদের জন্য আলাদা লাইন থাকে। সবাই বাইরে গিয়ে প্রসাদ খাবেন। এবার চলুন আপনাদেরকে মূল মন্দিরের পরিবেশটা একবার ঘুরিয়ে দেখায়। এই যে জায়গাটি যেটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই মন্দিরের মূল রন্ধনশালা বা রান্নাঘর। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ কাঠের জ্বালানি দ্বারা কিন্তু এই মন্দিরের যে মহাপ্রসাদ, রাজভোগ প্রসাদ, যেগুলি আমি একটু পর আপনাদেরকে দেখাবো, তা কিন্তু সমস্ত কিছুই এই রন্ধনশালায় রান্না করা হয়। দেখতে পাচ্ছেন এই রন্ধনশালাটা কতখানি বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। তার মানেই বোঝা যায় প্রতিদিন কত লোকের খাবার দাবার কিন্তু এই রান্নাঘরেই তৈরি করা হয়। আর এখানকার রান্নাঘরের বা এখানকার খাবার দাবারের একটা বিশেষত্ব রয়েছে। এনারা কিন্তু নিজেদের ক্ষেতের চাষবাস দ্বারা তৈরি সবজি দ্বারাই কিন্তু এনারা রান্না বান্না করেন। আর একটু আগাতেই চোখে পড়ে গেল এই সুবিশাল কড়াইটি, যেটুকু আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম, যখন কোনো মহোৎসব এই হবিবপুর ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয় তখন কিন্তু এই কড়াইটি ব্যবহার করা হয়। আর দেখুন এই যে সামনে আগেই যেমনটি বলেছিলাম, এখানে কিন্তু সম্পূর্ণ কাঠের জ্বালানিতে রান্না বান্না হয়। এই দেখুন এই সাইডটা কিন্তু রন্ধনশালা, আর ঠিক তার একটু এগিয়ে আসলেই এটা দেখতে পারবেন হবিবপুর ইস্কনের অডিটোরিয়াম। এখানে কিন্তু যখন বাৎসরিক কোনো অনুষ্ঠান হয় হবিবপুরের, যখন কোনো জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়, তখন কিন্তু এই জায়গাটাই কিন্তু এই অডিটোরিয়ামে কিন্তু সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দেখতেই পাচ্ছেন সামনে কতটা বড় স্পেস নিয়ে এই অডিটোরিয়ামটি তৈরি। এখানেই হয়তো সে সময় চেয়ারপত্র পেতে দেওয়া হয় কিংবা নিচে হয়তো আসন বিছিয়ে দেওয়া হয় দর্শনার্থীর জন্য। আর এই যে সামনে একটু আগালেই দেখতে পারবেন, এই সামনে কিন্তু এখানটায় এই দেখুন এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এই মঞ্চেই হয়তো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আর ঠিক এর এই সাইডটি একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন শীতকালীন শাকসবজির চাষ কিন্তু এই নিজস্ব জমিতে যে চাষবাস করে যে শাকসবজি হয় তার দ্বারাই কিন্তু এনারা এই মহাপ্রসাদ প্রস্তুত করেন। তো কতটা অথেন্টিক একবার ভেবে দেখুন। একটু আগে আপনাদেরকে যে অডিটোরিয়াম দেখালাম, সেই অডিটোরিয়ামের ঠিক পেছনে রয়েছে কিন্তু এই ইস্কন মন্দিরের গোশালা। এই দেখুন সামনেই কিন্তু ইস্কন মন্দিরের গোশালা রয়েছে, আর তার সাইডে রয়েছে কিন্তু অতিথি নিবাস। আমি একটু পরে আপনাদেরকে অতিথি নিবাস দেখাচ্ছি এবং তার সমস্ত তথ্য বিবরণী একে একে আপনাদের সামনে তুলে দিচ্ছি। চলুন দেখে আসি গোশালা। দেখুন সামনে ঢুকতেই কিন্তু লেখাই রয়েছে গোমাতা সেবা কেন্দ্র। আর দেখুন যদি কোনো সহৃদয় ব্যক্তি গোমাতার সেবা করতে চান তাহলে সেই সেবার মূল্য কত সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন একদিনে যদি আপনি সেবা করতে চান, 7 দিনে সেবা করতে চান, এরকম যদি এই 6 মাস বা 1 বছর সেবা করতে চান, সেই সেবার জন্য কত টাকার মূল্য আপনি এই ইস্কন মন্দির কর্তৃপক্ষকে অনুদান হিসাবে দিতে পারেন, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এই দেখুন এখানে রয়েছে গোশালা দর্শন করুন, গোশালা যোগাযোগ কেন্দ্র। এখানে তাদের স্টল রয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি গোমাতার সেবা করতে চান তাহলে এই স্টলে এসে কিন্তু আপনারা গোমাতার সেবার জন্য যোগাযোগ করতে পারেন। চলুন এবার একটু ভেতরটা গিয়ে দেখা যাক ভেতরে কি রয়েছে। দেখুন এটা একটা বড় গেট রয়েছে। এই মুহূর্তে যেহেতু দুপুরবেলা, তো এখানে কোনো গোমাতার দেখা পাওয়া যাচ্ছে না বাইরে। প্রত্যেকটা গোমাতাই কিন্তু তারা ভেতরে রয়েছেন। আমি দেখি ভেতরে গিয়ে
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গোমাতাকে রাখা হয় এবং গোমাতার সেবা করা হয়। দেখতে পাচ্ছেন দুপুরের সময় এখানে সমস্ত গোমাতা তারা দুপুরের মধ্যাহ্ন বিশ্রাম করছেন। তো তার জন্যই হয়তো বাইরে কেউ বিচরণ করছিল না। এখানেই গোমাতার কিন্তু সেবা করা হয়, খাবার দাবার দেওয়া হয়, স্নান করা হয় এবং পরিচর্যা করা হয়। তো আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গায় কিন্তু গোমাতাকে সকাল এবং বিকালে বিচরণ করার জন্য ছাড়া হয়। এখানে বিচুলি রয়েছে যেগুলি কাটার জন্য বিভিন্ন মেশিন রয়েছে। আর এই সামনেই যেটা আপনাদেরকে প্রথমেই দেখালাম, কেউ যদি গোমাতার সেবা করতে চান তো সেই সেবার জন্য এই কেন্দ্রে এসে কিন্তু আপনারা যোগাযোগ। এই যে প্রাকৃতিক পরিবেশ ও শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে যে সুবিশাল আপনারা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হলো কিন্তু হবিবপুর ইসকনের অতিথিশালা। এইখানে এসে কিন্তু আপনারা এখানটায় থাকতেই পারেন। দেখতে পাচ্ছেন কি বিশাল আর কত বড় একটা অতিথি নিবাস এই হবিবপুর ইসকন মন্দিরের। এই ইসকন মন্দিরের এই বিল্ডিংটি কিন্তু 4 তলা বিশিষ্ট দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা অসংখ্য এখানে রুম রয়েছে। যেটুকু আমি ওনাদের অফিসে ভিজিট করেছিলাম, কিন্তু যেহেতু দুপুরবেলা তো এই মুহূর্তে অফিস বন্ধ ছিল, তাই একজন স্টাফের থেকে জানতে পারলাম যে এখানে কিন্তু থাকার জন্য বিভিন্ন রকম রুম রয়েছে। ঠিক আছে, এই যে দেখছেন রয়েছে। এই মুহূর্তে একজন স্টাফ ছিলেন, সেই স্টাফের কাছ থেকে আমি জানতে পারলাম যে এখানে থাকতে গেলে রুম চার্জ করতে। এখানে 300 টাকা, 500 টাকা, 500 টাকার রুমও রয়েছে। আপনারা কিন্তু অফিসের এই নাম্বারে ফোন করে একবার কোয়ারি করে নেবেন যে রুম অ্যাভেলেবেল আছে কি না, রুম অ্যাভেলেবেল নেই। এবং তার সঙ্গে কিন্তু আপনারা এখানে রুমের কি চার্জ একবার আপনারা কনফার্ম হয়ে নেবেন, কারণ সিজন ওয়াইজ কিন্তু এই রুমের চার্জ চেঞ্জ হতে থাকে। কিন্তু যেটুকু কথা বলে বুঝলাম এখানে কিন্তু সবসময় মোটামুটি রুম অ্যাভেলেবেল থাকে। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাব। আর অতিথি নিবাস থেকে একটু এগিয়ে আসলে আপনাদের চোখে পড়বে কিন্তু এই প্রসাদ কক্ষটি। আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু 2 ধরনের কুপন পাওয়া যায়। একটি হলো 70 টাকার কুপন আর আরেকটি হলো 170 টাকার কুপন। আর এই যে 70 টাকার কুপন, তার প্রসাদ কিন্তু আপনাদের এই প্রসাদ কক্ষ থেকেই গ্রহণ করতে হবে। আর এই পথটি ধরেই আপনারা সামনে এগিয়ে গেলে পুনরায় কিন্তু মূল মন্দিরের সাথে যুক্ত হয়ে যাবেন। সামনের প্রাকৃতিক পরিবেশটা একবার দেখুন। আর তার সঙ্গে ছিল বানরের দলের খেলাধুলা, এজন্য এক উক্তি পাওয়া। আর এই যে কাঠের বেঞ্চগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু যে সকল ভক্তগণ ও দর্শনার্থী মন্দির দর্শনের জন্য আসেন তাদের বিশ্রামের জন্য কিন্তু এগুলির ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের দ্বারা। আর এই মূল মন্দির থেকে যদি আপনি এদিকটায় চলে যান, দেখবেন এখানে কিন্তু একটা জুতো রাখার জায়গা রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনি এখানে জুতো রেখে তারপরে আপনাকে কিন্তু মেন মন্দিরে প্রবেশ করতে হবে। যেমনটা আগেই দেখেছিলাম, এই সাইডটা কিন্তু পার্কিং লট, এখানে অফিস রয়েছে, আর ঠিক এই সাইডটা কিন্তু। আর মূল মন্দির থেকে যদি আপনারা বাঁদিকে এগিয়ে যান তাহলে আপনাদের চোখে পড়বে মহাপ্রসাদ সেন্টার, যেখান থেকে কিন্তু আপনি এখানকার দুপুরের যে মধ্যাহ্ন ভোজনের যে প্রসাদ রয়েছে, সেই মধ্যাহ্ন ভোজনের প্রসাদ কিন্তু আপনি এই সেন্টার থেকেই গ্রহণ করতে পারবেন। এই দেখুন, এই শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, তার রাজভোগ প্রসাদের দাম কত, রাজভোগ মহাপ্রসাদ পার্সেল করলে কত এবং মহাপ্রসাদ কত, তার কিন্তু সম্পূর্ণ
বিবরণ এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে একবার দেখে নিতে পারেন। এই দেখুন এখানে কিন্তু নিজেদের যে গোশালা একটু আগে আপনাদেরকে দেখালাম, সেই গোশালার দুধ দিয়ে তৈরি কিন্তু বিভিন্ন মিষ্টান্ন আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। মিষ্টি রয়েছে, দেখুন এখানকার দুধ যারা তৈরি, বিভিন্ন ঘি দেখতে পারবেন আপনারা, বিভিন্ন ভাজা কিন্তু দেখতে পারবেন। সমস্তটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যারা আসবেন এখান থেকে কিন্তু এই মিষ্টান্ন আপনারা অবশ্যই। এরপর আমরা 170 টাকা দিয়ে একটি রাজভোগের কুপন কেটে নিয়ে রাজভোগ প্রসাদ কক্ষের দিকে এগিয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটিই হলো কিন্তু রাজভোগ প্রসাদ কক্ষ। এখান থেকেই কিন্তু আপনারা প্রসাদ গ্রহণ করতে হবে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই প্রসাদ কক্ষে প্রবেশের পথ। এই প্রসাদ কক্ষটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, আর প্রসাদ দেওয়ার সময়সীমা হলো 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত। আর এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটু ভিন্ন ধরনের। এখানে কিন্তু কোনো গতানুগতিক টেবিল চেয়ার নেই, সিমেন্টের উপরে টাইলস দিয়ে কিন্তু এই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটি সেই 170 টাকার রাজপ্রসাদ থালি, যার মধ্যে 12 থেকে 13টি আইটেম রয়েছে। চলুন দেখে নিই কি কি আইটেম রয়েছে। দেখতে পাচ্ছেন পোলাও রয়েছে, একটা মিষ্টি দেওয়া হয়েছে মানে লাড্ডু, স্যালাড রয়েছে, তার সঙ্গে ছানার একটি তরকারি রয়েছে, চাটনি রয়েছে, রয়েছে ডাল, তার সঙ্গে রয়েছে চানা কাবলি, তার সঙ্গে রয়েছে পায়েস, কচুর শাক, আর একটি আলুর তরকারি। তার সঙ্গে দিয়েছে একটি নিরামিষ ভাজা, পাঁপড় এবং ভাত। এই সমস্ত দিয়েই কিন্তু এই 170 টাকার রাজভোগ থালিটি তৈরি করা হয়, যার মধ্যে প্রায় 12 থেকে 13টি আইটেম থাকে। আর প্রসাদ কক্ষের ঠিক পাশেই রয়েছে কিন্তু জগন্নাথ মহাপ্রসাদ স্ন্যাক সেন্টার। এখানে আপনারা চাউমিন, ধোসা থেকে শুরু করে নিরামিষ বিরিয়ানি পর্যন্ত পেয়ে যাবেন। যেমনটাই বোর্ডে দেখুন, বিরিয়ানির অর্ডার পর্যন্ত কিন্তু নেওয়া হয়। আপনারা কিন্তু এই নিরামিষ চাউমিন বা বিরিয়ানি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এভাবে একদিন ইসকন মন্দিরে আপনারা কাটিয়ে যেতেই পারেন এই শীতের বেলায়, দেখবেন মনটা কতটা ভালো হয়ে গেছে। এই বলেই আজকের এই পর্বের সমাপ্তি ঘটাচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন।